বাংলাদেশের স্টার্টিং ফরম্যাটটা যদি আমরা এখানে দেখি, এখানে বাংলাদেশ 4-2-3-1 এই ফরমেশনে স্টার্ট করে। বাংলাদেশ যখন ডিফেন্সে আসছিল তখন কিন্তু ফাহমিদুল এই পাশটা থেকে এই পাশে এসে চলে আসতো এবং ফাহিম এই পাশ থেকে এখানে সামির সময় মোটামুটি নিচের দিকে আসতো। সেক্ষেত্রে 5-4-1 এইরকম একটা ফরমেশন এখানে তৈরি হচ্ছিল। সিঙ্গাপুরের দিকে যদি আমরা তাকাই সেক্ষেত্রে এখানে দেখতে পাই সিঙ্গাপুর 4-1-2-3 এই ফরমেশনটা স্টার্ট করে, কিন্তু গেলেন এই পাশ থেকে এই জায়গাটায় কাভার করছিল ডিফেন্সের সময় এবং হাইরিস এই পাশটাই কাভার দিচ্ছিল। সিঙ্গাপুরের ফরমেশনটা হয়ে যাচ্ছিল 4-1-4-1 এইরকম একটা ফরমেশন তৈরি হচ্ছিল। ফাহিম এই পুরো ম্যাচটাই ডিজাস্টার ঘটিয়েছে, এত বাজে খেলেছে কল্পনাও করতে পারবেন না। যারা খেলা দেখেছেন তারা হয়তো জানেন। বাংলাদেশের প্রথম অ্যাটাকটা আসে 7 মিনিটেই। সেক্ষেত্রে এই পাশ দিয়ে ফাহমিদুল বল নিয়ে ঢুকে যাচ্ছিল এবং এই পাশ থেকে ফাহমিদুল কিন্তু একটা ক্রস করে এই পাশে। ফাহমিদুল অলরেডি ডিফেন্ডারকে কাটিয়ে সামনে চলে গেছে, কিন্তু এই পাশে ফাহিম দেখেন একটা ফরওয়ার্ড হিসেবে তার রান কিন্তু এখনো স্টার্টই করেনি। তার কিন্তু এই সময় এই পজিশনটাই থাকার কথা। দেখেন এই পজিশন থেকে জায়ান লেফট ব্যাক থেকে জায়ান ঢুকে পড়ছে বক্সের ভিতর, কিন্তু ফাহিম এখনো কেবল তার রান স্টার্ট করলো। সেক্ষেত্রে এই ডিফেন্ডারটা কিন্তু ফাহিমের আগেই এসে এখানে বলটি ক্লিয়ার করে দেয়। এই অ্যাটাকটার দিকে একটু যদি খেয়াল করি আমরা, সিঙ্গাপুর কিন্তু এই পাশ দিয়ে লেফট সাইড দিয়ে তাদের অ্যাটাক করছিল। সেক্ষেত্রে এই যে এই প্লেয়ারটা রান নিচ্ছে, একটু ভালো করে খেয়াল করবেন, একে কিন্তু কেউ মার্ক করতেছে না, অথচ কিন্তু বক্সে প্রবেশ করবে এই কিন্তু বক্সে প্রবেশ করবে। দেখেন এই বক্সে এই পুরো পাঁচটা ফাঁকা, এই পাঁচটাই প্রবেশ করতেছে, কিন্তু সোহেল রানারও মোটামুটি বাজে একটা গেম গেছে এটা। সে কিন্তু তাকে মার্ক করা বাদ দিয়ে সে চলে যাচ্ছে এই পজিশনে, অথচ এই পজিশনে বাংলাদেশে অলরেডি 3টা থেকে 4টা প্লেয়ার কিন্তু আছে। সে কিন্তু এই পাশে এই প্লেয়ারটাকে মার্ক না করে ওখানে গিয়ে ওভার ক্রাউড করছে। দেখেন এই প্লেয়ারটা কিন্তু পুরোটাই কিন্তু ফাঁকা পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই পাশ থেকে একটা ক্রস কিন্তু আসে এই প্লেয়ারটার কাছে। বাংলাদেশের এখানে কপাল ভালো, তারিক কাজী পায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে আসে বলটা, যার কারণে কিন্তু সেটা রিচ করতে পারেনি। বাংলাদেশ ক্রস বা বল ডেলিভারিতে কতটা দুর্বল এই ক্রসের দিকে তাকালে বোঝা যায়। হামজা এই পাশটায় পুরোটাই ফাঁকা, সে কিন্তু বল চাচ্ছে এই জায়গাটায়। সাদ ক্রসটাও করতে চাচ্ছে এখানে, কিন্তু সাদের ক্রসটা চলে আসে কোথায়, এখানে। সামির সোম এখান থেকে ট্রাই করেছিল, কিন্তু ওখান থেকে গোল পোস্টে রাখা অতটা সম্ভব না এখানে, অথচ বলটা আসার কথা ছিল এখানে। ফাহিম এই পাশটায় ফাহমিদুলের কাছ থেকে বলটা কিন্তু পেয়ে যায় ফাহিম। সেক্ষেত্রে তার অপশনগুলো কত ছিল দেখেন, এই পাশটা জায়ান্ট ঢুকতেছিল, এই পাশটায় মোরসালিন ঢুকতেছিল, ওই পাশটায় ফাহমিদুলও রান করতে পারতো, কিন্তু সে কিচ্ছু না করে এখান থেকে গোলমুখে শুট নিতে গেছে। যে দেখেন মারছে কোথায়, একবারেও ভোট দেয়। এই পুরো ম্যাচটাই এত বাজে খেলে মোমেন্টাম নষ্ট করে দিয়েছে। পুরো ম্যাচের যতগুলো বাংলাদেশ অ্যাটাকে গেছে সবগুলো অ্যাটাকের মোমেন্টাম এই ফাহিম নষ্ট করে দিয়েছে। দেখেন কি বলতেছে, সরি হাওয়ামে শট নিয়ে বলতেছে পরে সরি। এখানে যদি একটু ভালো করে খেয়াল করি, জায়ান এখান থেকে থ্রো বল বাড়িয়েছে ফাহিমের কাছে, ফাহিম এই বলটাকেও রিসিভ করতে পারেনি, সে বলটা লুজ করেছে এর কাছে, অথচ জায়ান কিন্তু তার কাছে বল পাঠিয়ে এই স্পেস এরিয়াটা কাভার করে যাওয়ার চেষ্টা করছিল। এই যে এখানে লুজ, এখানে দেখেন বল রিসিভ করতে না পেরে এখানে বলটা লুজ করে ফাহিম। এরপরে এখান থেকে এই প্লেয়ারটা বল নিয়ে যে সামনে বাড়ায় এবং এখান থেকে এখানে দেখেন বাংলাদেশ যে গোলটা কনসিড করেছে প্রথমত সেটা স্টার্ট হয়েছিল ফাহিমের এই পাঁচটা মিস থেকে। তারপরে এখান থেকে দেখেন তারিক কাজী এখানে কাভার করছে, এখানে সাদ আর ওকে মার্ক করার চেষ্টা করছে, কিন্তু এখানে দেখেন রান নিচ্ছে সোহেল রানা, সিনিয়র সোহেল রানা দেখেন তার মার্কারকে কিভাবে মিস করে যায়। এ পাশ থেকে শটটা কিন্তু চলে এসেছে, সোহেল রানা কিন্তু তার রানটা স্টপ করে দিয়েছে। এখানে এই প্লেয়ারটাকে মার্ক করা উচিত ছিল, তার চলে আসে এর কাছে। এখানে অবশ্যই তারিক কাজী এইভাবে মার্ক করতেছিল, কিন্তু দেখেন যে সোহেল রানার রানটা এখানে দেখেন, সোহেল রানা মোটামুটি তার মার্কারকে কোনোভাবেই কখনোই সে মার্ক করতে পারেনি এই প্লেয়ারটাকে,
যার ফলে এই পাশ থেকে এসে সে ফাঁকায় পেয়ে যায় বলটি এবং বাংলাদেশ প্রথম গোলটা এইভাবে কনসিড করে। ফাহিমের আরও একটা ডিজাস্টার দেখেন, এখানে মোরসালিন শ্যুট করতেছে, শ্যুটটা এই প্লেয়ার আটকে দেয়, গায়ে লেগে আটকে যায়। ফাহিম এখানে কি করলো, ফাহিম এখানে যেটা করলো, রকেট গতিতে রান নিয়ে যে এই পাশটায় এই প্লেয়ারটার সাথে নিজেই বাধা চাইয়া পড়ে গেল। আর এই পাশটা থেকে দেখলে আরও বুঝতে পারবেন ভালো, এই যে এ কিন্তু আটকে দিছে বলটা এবং আবারও উঠে এখানে কিন্তু হেড করে এই গোলকিপারকে দেওয়ার চেষ্টা করছে। ফাহিম যেটা করলো দেখেন, সোজা দৌড়ে আসে এই পাশ দিয়ে এখানে গেল, এই প্লেয়ারের সাথে বাধা গেল, যাইয়া এখানে পড়ে গেল। ফাহিমের আরও একটা ডিজাস্টার যদি আমরা এখানে দেখি, এই পাশ থেকে জায়ান বল বাড়িয়েছে ফাহিমকে, এই পুরো পাশটায় ফাঁকা, এই পাশ থেকে রান নিচ্ছেন মোরসালিন, রান নিচ্ছেন ফাহমিদুল, রান নিচ্ছেন। তিনি এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে একটা ক্রস করলে কিন্তু গোলের একটা সম্ভাবনা হয়। তিনি ফার্স্ট টাচটা দিলেন এইদিকে এবং রকেট গতিতে তিনি ছুটছেন, আরও একটা টাচ চলে গেল, বল টাচ লাইনের বাইরে। রকেট গতিতে তিনি বল নিয়ে চলে গেলেন টাচ লাইনের বাইরে। দেখেন তার অবস্থাটা দেখেন, পুরো ম্যাচের মোমেন্টাম নষ্ট করে দিয়েছে। যতগুলো অ্যাটাক বাংলাদেশ করতে গেছে সবগুলো অ্যাটাকের 12টা বাজিয়ে দিয়েছে এই ফাহিম। 60 মিনিটের সময় ফাহিমকে উঠিয়ে নেওয়া হয়, তারপরে থেকে কিন্তু বাংলাদেশের অ্যাটাকগুলো একটু কার্যকর হতে শুরু করেছে। এখানে ফাহিমের আরও একটা ডিজাস্টার দেখেন, এখানে শামিদ সোম বল বাড়িয়েছে ফাহিমের উদ্দেশ্যে এই পাশটায় ফাঁকা জায়গায়। ফাহিম বলটা রিসিভ করলো, করে একটু রানলে দেখেন কোনো ধরনের কাটব্যাক নাই, কিচ্ছু নাই, সরাসরি গোলকিপারের কাছে মারছে সে। এখানে মোরসালিনের রিয়াকশনটা আপনারা দেখেন যে এটা কি, এটা আবার কী ধরনের খেলা, আমি তো ছিলাম এখানে, এই ধরনের একটা রিয়াকশন মোরসালিনের কাছে। পরবর্তীতে সোহেল রানার ম্যাচটাও কিন্তু ওইভাবে অতটা ভালো যায়নি আজকে। এই শটটি কিন্তু মিস কিক করেছে সোহেল রানা। এই শটটি যদি প্রপারলি অন টার্গেটে রাখা যেত এখান থেকে, তাহলে কিন্তু এটা গোলের চমৎকার একটা সম্ভাবনা ছিল, কিন্তু তার বুটির উপরের পাশে লেগে বলটি মিসকিক হয়ে বারের উপর দিয়ে চলে যায়। এখানে কিন্তু একটা কাটব্যাক করবে মোরসালিনের কাছে, কাটব্যাকটা করছে কিন্তু দেখেন, তিনি কাটব্যাকটা কোথায় করে সেটা দেখেন। কাটব্যাকটা করেছে সরাসরি এখান থেকে এই প্লেয়ারের কাছে। এ দেখেন ফাহিম আসছে এখান থেকে, একটা ইন্টারন্যাশনাল মানে প্লেয়ার, সে কাটব্যাক করছে, তার প্লেয়ারের কাছে না যেয়ে গেল এই প্লেয়ারের কাছে সরাসরি। অকল্পনীয় একটা ব্যাপার। এখান থেকে দেখেন, এখান থেকে সরাসরি এর কাছে কাটব্যাক। বাংলাদেশ একটি ভালো সুযোগ পেয়ে যায় 74তম মিনিটে। এই পাশ থেকে রান নিয়ে সাদউদ্দিন এই পাশ থেকে বল পাঠায় বিশ্বনাথের কাছে, বিশ্বনাথ বল পাঠায় এই পাশ থেকে, রিসিভ করে এই পাশে এই যে হামজা চৌধুরী রান নিচ্ছে এই পাশটায়, হামজার শট, তবে হামজা কিন্তু এখানে অন টার্গেটে রাখতে পারেনি। এই বলটা যদি অন টার্গেটে রাখতে পারতেন, এটা কিন্তু গোলের সম্ভাবনা ছিল। হামজার রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে এখানে এটা কিন্তু গোল হওয়ার মতোই বল ছিল। দেখেন কত সুন্দর একটা শট, তবে বলটা কিন্তু এই পাশ দিয়ে বাইরে যায়, বেরিয়ে যায়। যদি বলটা এই পাশ দিয়ে ঢুকতো তাহলে কিন্তু গোলে ঢুকতো। বাংলাদেশ সবচেয়ে বড় চান্সটি পেয়ে যায় এখানে, সেক্ষেত্রে হামজা চৌধুরীর একটা ক্রস দেখেন, কতটা ম্যাচিউর হামজা চৌধুরী। এই পাশে সবগুলো বাংলাদেশের প্লেয়ার, কিন্তু ওখানে ক্রস না করে হামজা চৌধুরী ক্রস করেছে এই ফাঁকা জায়গাটায়। যেহেতু মিরাজুল এই পাশটা থেকে রান নিচ্ছিলেন, এই রানটা অ্যাড্রেস করতে পারছে হামজা চৌধুরী এবং সেখান থেকেই সে এই ফাঁকা জায়গাটায় ক্রসটা করেছে। এবং দেখেন মিরাজ এখান থেকে রান নিয়ে আসা এখানে কত সুন্দর একটা ফ্লিক করেছে এখানে, তবে বলটি দুর্ভাগ্য বাংলাদেশের, গোল পোস্টে বাধা পেয়ে বলটি আবার ব্যাক চলে আসে। আর 1 ইঞ্চি ওই পাশটায় লাগতো তাহলে কিন্তু গোলটা বাংলাদেশ পেয়ে যেতে পারতো। দুর্ভাগ্য বলতেই হয় বাংলাদেশকে এই ক্ষেত্রে। দেখেন এই পাশ থেকে লং বল আসে হামজা চৌধুরীর কাছে একটা, এখানে হামজা চৌধুরী এই বলটা হেড করে এই পাশটায় হেড করে এখানে পাঠাচ্ছে, কিন্তু এখানে বাংলাদেশের কোনো প্লেয়ার নেই। এই ডিফেন্ডারটি এখানে ক্লিয়ার করে দিচ্ছে। তারপরে হামজার রিয়াকশনটা দেখেন, হামজা একবার মোটামুটি হতাশ যে নাম্বার 9 কোথায় ছিল। দেখেন নাম্বার 9 আপনার চলে গেছে এই পাশে কর্নারে, অথচ নাম্বার 9 থাকার কথা এখানে। এক্ষেত্রে হামজার রিয়াকশনটা দেখলে মাঠে সরাসরি তিনি ঘুষি মারিয়ে দিয়েছেন এইভাবে।
দেখলেই বুঝতে পারবেন। হামজা কিন্তু গোল পাওয়ার জন্য মরিয়া চেষ্টা করে যায়।